আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি খুরশেদা কাকুলি। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় অভিযোগ গঠন বিষয়ে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদেশ দেওয়ার কথা রয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনালে গত ৩০ জুলাই এই মামলায় অভিযোগ গঠনের শুনানি শেষ হয়। আজ গ্রেফতারকৃত আসামি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, পুলিশের এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান ও আনোয়ার পারভেজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। মামলায় ৩০ আসামির মধ্যে ২৪ জনকে পলাতক ঘোষণা করে বিচার কাজ শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে আজ তৃতীয় সাক্ষী সাক্ষ্য দেবেন। এই মামলায় গত ১০ জুলাই শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল ১। এ বিষয়ে জানতে যাচ্ছে ট্রাইব্যুনালের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদের কাছে। জাবেদ, কখন আদেশ দেওয়া হবে আর কি তথ্য আছে আপনার কাছে? কাকলি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ আজকে রংপুরের যে প্রথম শহীদ হয়েছিলেন শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ দিবে এবং ১১টার পরে আসলে তারা আদালত ট্রাইব্যুনাল বসবে এবং আদেশ দেওয়া হবে। জানেন যে এই মামলায় মোট আসামি ৩০ জন, তার মধ্যে ৬ জন গ্রেফতার আছে। ৬ জনকে ইতিমধ্যেই ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং বাকি যে ২৪ জন পলাতক আছে তাদের অনুপস্থিতিতে কিন্তু বিচার কাজ শুরুর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এবং যারা পলাতক আছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রংপুর যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে তৎকালীন ভিসি হাসিবুর রশিদ ও রংপুরের সাবেক পুলিশ কমিশনার মনিরুজ্জামান বেল্টু সহ ২৪ জন। এবং তাদের বিরুদ্ধে কিন্তু পত্রিকায়ও কিন্তু বিজ্ঞপ্তি দিয়েছিল তারা যেন হাজির হয়, কিন্তু তারা হয়নি। এবং আজকে এই অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার কাজ শুরু হবে। আরেকটি বিষয় হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে যে সুপিরিয়র কমন রেসপন্সিবিলিটির অভিযোগ এনে ট্রাইব্যুনাল ১-এ অভিযোগ গঠন করার পর সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে ইতিমধ্যে এবং ৩টি সাক্ষ্য কিন্তু নেওয়া হয়েছে। আজকে চতুর্থ সাক্ষী এই ট্রাইব্যুনাল ১-এ শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। এবং সেখানে কিন্তু একটি বড় বিষয় হচ্ছে আবু সাঈদ হত্যা মামলাটিও কিন্তু এখানে এই অভিযোগ আনা হয়েছে ৫টি অভিযোগের মধ্যে। এবং এই হত্যা মামলায় আজকে যে সাক্ষী দিবেন তিনি হচ্ছেন যে এনটিভির রংপুরের যে সিনিয়র করেসপন্ডেন্ট একে মইনুল হক, তিনি আজকে সাক্ষ্য দিবেন। কারণ জানেন যে ১৬ জুলাই যখন আবু সাঈদকে গুলি করে হত্যা করা হয় সেই সময় দুপুর ২টার নিউজ কিন্তু এনটিভিতে প্রচার হচ্ছিল এবং লাইভ ছিল। লাইভের মধ্যেই আসলে ওই ঘটনাগুলি ঘটে এবং এনটিভিতে কিন্তু প্রথম প্রচারিত হয় যে কিভাবে আবু সাঈদকে গুলি করে হত্যা হয়। আজকে সেই মামলায় আমাদের এনটিভির যে প্রতিনিধি তিনি সাক্ষ্য দিবেন। তিনি ইতিমধ্যে ট্রাইব্যুনাল উপস্থিত হয়েছেন। কাকলি। দর্শক, জানছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের খবর। দুর্নীতি বন্ধ ও নিরীহ মানুষের গ্রেফতার ঠেকাতে না পারা অন্তর্বর্তী সরকারের বড় ব্যর্থতা বলে মনে করেন শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। অন্তর্বর্তী সরকারের ১ বছর উপলক্ষে এনটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে একথা বলেন তিনি। জানান, এই সময়ে মিলেছে সাধারণ মানুষের সহযোগিতা আর বাধা এসেছে প্রশাসনের ভেতর থেকে। দেশের প্রয়োজনে প্রশাসনকে ঢেলে সাজানোর চেষ্টা চলছে বলেও জানান তিনি। মনে রাখার মতো নির্বাচনের উদাহরণ দিয়ে বলেন, ১৯৯১ সালের মতো নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আরও জানাচ্ছেন রোকনউদ্দিন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের চূড়ান্ত বিজয় আসে ঠিক ১ বছর আগে ৫ আগস্ট। ৩ দিন পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। দেখতে দেখতে সেই সরকারের মেয়াদও ১ বছর পেরোল। অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে সরকার আর সমাজকে বদলে দেবার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করা অন্তর্বর্তী সরকার সফল কতটা, এমন প্রশ্নের জবাবে অকপটে না পারা দিকগুলোই তুলে ধরলেন উপদেষ্টা আদিলুর রহমান খান। আমরা চেষ্টা করেছি দুর্নীতি বন্ধ করার জন্য, কমিয়ে আনার জন্য। বলতে পারেন অনেকখানি সফল হয়ে নেই। এটা লম্বা স্ট্রাগলের প্রশ্ন। আইন শৃঙ্খলা রক্ষাকারী ব্যবস্থাকে, প্রতিষ্ঠানগুলোকে আবার গড়ে তোলার চেষ্টা করেছে। বলতে পারবেন দুর্বল আছে এখনো। নিরীহ মানুষ যেন বন্দী না হয় সেটা আমরা বন্ধ করতে পারি না। নিরীহ মানুষ তারপরে বন্দী হয়েছেন, কারণ মামলা হয়েছে। তো এই অভিযোগগুলো আমাদের বিরুদ্ধে আছে এবং এটার অনেকখানি সত্যি। আমরা চেষ্টা করছি এটা নিরসন করতে।
দেড় দশকের অচলায়তন ভাঙার চেষ্টা করেছে এই সরকার। এসব কাজে সহযোগিতার পাশাপাশি বাধাও অনেক বলে জানান শিল্প উপদেষ্টা। সহযোগিতা কিন্তু ব্যাপকভাবে পাচ্ছি সাধারণ মানুষের। বাধাগুলো আসছে কিন্তু প্রশাসনের ভিতরে অনেক জায়গার থেকে। যেমন আপনার তো প্রশাসন 15.5 বছর একভাবে কাজ করেছে, তাই রাতারাতি তো এটা চেঞ্জ হয় না। তা আমরা চেষ্টা করছি দেশের জন্য যেভাবে প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী প্রশাসনটাকে ঢেলে সাজানো। সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে যে 3টা লক্ষ্য। বিচার দৃশ্যমান হচ্ছে, আমি বিশ্বাস করি এটা আরও দৃশ্যমান হবে সামনাসামনি আরও কিছুদিনের মধ্যে। সংস্কারের ক্ষেত্রে আমরা চেষ্টা করছি, যেটা বললাম বাধা আছে, তারপরেও চেষ্টা করছি, কারণ ব্যাপকভাবে জনগণ সমর্থন করে সংস্কারকে। আর এরপরে তো নির্বাচনের প্রশ্ন আপনারা দেখতেই পাবেন। তাহলে অন্তর্বর্তী সরকার কেমন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, প্রশ্ন ছিল তার কাছে। বাংলাদেশের এখনকার সময়ের মধ্যে বেস্ট নির্বাচন আমাদের দেখা নির্বাচন ছিল হচ্ছে 91 সালের ফেব্রুয়ারি নির্বাচন। আমরা ওই রকম একটা মনে রাখার মতো নির্বাচন করতে চাই। যখনই কোনো শাসক গোষ্ঠী শাসন এমনভাবে চালাবে মানুষ যাতে নির্যাতিত হবে, তখন কিন্তু এই পরিবর্তনের জন্য আবার জনগণের কাফেলা রাস্তায় নামবে, এবং এটাই ইতিহাস। জুলাই ঘোষণা সহ অন্তর্বর্তী সরকারের সব কাজে দেশের জন্য কাঙ্ক্ষিত পরিবর্তনের চেষ্টা আছে বলে মনে করেন এই উপদেষ্টা। তার কাছে প্রশ্ন ছিল, দেশের মানুষ কেন তাদের মনে রাখবে। সরকারের হয়তো সীমাবদ্ধতা ছিল, সরকারের হয়তো কাজ করার ক্ষেত্রে অসম্পূর্ণতা ছিল, কিন্তু আন্তরিকতার কখনো অভাব হয় নাই, এই জন্য মনে রাখবে। অন্তর্বর্তী সরকার কোনো সেফ এক্সিট খুঁজছে না, বরং স্বাভাবিকভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেবে বলেও জানান আদিলুর রহমান খান। হস্তান্তর করে সরকার বের হয়ে আসবে। রকনউদ্দিন, NTV নিউজ, ঢাকা। বিশ্বে যা কিছু সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার কুড়িয়েছে নারী, অর্ধেক তার নর। কাজী নজরুল ইসলামের এই উক্তি যেন জীবন্ত হয়ে উঠেছিল 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানে। স্বৈরশাসনের বিরুদ্ধে যখন রাজপথ উত্তাল, তখন ছাত্র জনতার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন দেশের নারীরাও। সন্তানদের সাহস জোগাতে সামনে এসেছিলেন মায়েরা। পুলিশি হামলা আর বুলেট উপেক্ষা করে মাঠে নেমেছিল স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা। বিভীষিকাময় ও দুরন্ত লড়াইয়ের সেই মুহূর্তের কথা তুলে ধরছেন সাদরিনা খন্দকার। 2024 সালের কোটা সংস্কার আন্দোলন যখন শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসন পতনের দাবিতে রূপ নেয়, সেই ঐতিহাসিক মুহূর্তে নারীরা হয়ে ওঠেন সম্মুখ যোদ্ধা। রাজপথে যখন টিয়ার গ্যাস, গুলি, তখন সন্তানকে সাহস দিতে এগিয়ে আসা মায়েরা হয় আন্দোলনের দুর্বার সাহসের প্রতীক। এমনকি ছেলেকে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে নিয়ে যাওয়ার মুহূর্তেও আন্দোলনকারী ছেলের পিঠে সাহসের হাত রাখেন এই মা। হাজার হাজার মায়েরা, বোনেরা সবাই আসছে। এই অভ্যুত্থানের নারী নেতৃত্বকে যেন আমরা ভুলে না যাই কেউ। আমরা অন্তত বলতে পারবো যে তোমরা যত কিছুই বলো, নেতৃত্ব আমাদের মা বোনরা, নারীরা যারা দিয়েছেন, একটা সুন্দর দেশ দিয়েছেন। শুধু মায়েরা নয়, সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের হাজারো ছাত্রী মিছিল, ব্যানার, ফেস্টুন নিয়ে মানববন্ধন, অবস্থান কর্মসূচি পালন করেন। রাতের নিস্তব্ধতা ভেদ করে নারীর সাহসী উচ্চারণ। লাঠিচার্জ, এমনকি কারাবরণ কিছুতেই থামাতে পারেনি এই নারী শক্তিকে। শুধু বিশ্ববিদ্যালয় নয়, স্কুল কলেজের ছাত্রীদের মধ্যেও ছড়িয়ে পড়ে এই বিপ্লবী চেতনা। পুলিশের বুলেটও দমাতে পারেনি নারীদের রাজপথে নামা ঠেকাতে। স্টুডেন্টসরা কনফিউজড, ওরা কি অ্যাটাক করবে নাকি রিট্রিভ করবে, কারণ ছাত্রলীগের পিপল ওরা সবাই অ্যাপ্রোচ করতেছিল। তো আকাশে তাকায় দেখি যে একদম ব্রিক উঠতেছে, একদম স্ট্রেট আপ অ্যাটাক। তবে এত সাহসিকতা আর ত্যাগের পরও অনেকেই মনে করেন আন্দোলনের পর নারীদের অবদান অবমূল্যায়িত। রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ এখনো সীমিত। সিদ্ধান্ত গ্রহণে নারীর অবস্থান এখনো দুর্বল।
জুলাইয়ের সময় যে আকাঙ্ক্ষার তৈরি হয়েছিল, আশার সঞ্চার ঘটেছিল, সেটা আসলে জুলাইয়ের পরবর্তী সময় আমরা বাস্তবায়নের ক্ষেত্রে খুব একটা বাস্তবায়িত রূপ দেখতে পাইনি। জুলাইয়ের পরে আসলে নারীদেরকে নানাভাবে কর্নার করা হয়েছে। আমরা চাই নারীরা সব জায়গায় সম্মুখ সারিতে থাকুক, যোগ্যতার ভিত্তিতেই সামনে দাঁড়াক, কাজের মাধ্যমে উঠে আসুক। নারীদেরকে গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করার জন্য কিংবা অংশগ্রহণ করার জন্য ইনফ্লুয়েন্সও করে খুব কম মানুষ। যে আন্দোলনের সময় সামাজিক বাধা পায়নি, কিন্তু এখন তারা সামাজিক বাধা পায়। দেশকে মুক্ত করার সেই রক্তঝরা সংগ্রামের পর নারীর একটাই স্বপ্ন, একটা বৈষম্যহীন, মর্যাদাপূর্ণ ও নিরাপদ রাষ্ট্র, যেখানে সাহসিকতা শুধু স্মৃতি হয়ে হারিয়ে যাবে না, বরং প্রতিটি কাজ পদচিহ্ন হয়ে থাকবে ইতিহাসের পাতায় প্রতিরোধ আর প্রত্যয়ের অনন্ত প্রতীক হয়ে। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। আজ 22শে শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। তার বৈচিত্র্যময় শিল্প সৃষ্টি, সঙ্গীত ও সাহিত্য দিয়ে বাংলা ভাষা ও সাহিত্যকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করেছেন। রবীন্দ্রনাথ ছিলেন একাধারে কবি, ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক, ছোট গল্পকার, চিত্রশিল্পী, সঙ্গীত স্রষ্টা, দার্শনিক সহ বহুমুখী প্রতিভার অধিকারী। 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি প্রথম বাঙালি হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। বিশ্বকবির 84তম প্রয়াণ দিবস উপলক্ষে বাংলা একাডেমি, ছায়ানট এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি পালন করবে। সকালের খবর এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।